আমি নাজমুন নাহার প্রভাষক ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল এন্ড কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা ডিজাইন করা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য। আমরা আজকে যে লেকচারের উপর ফোকাস করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 নামটা হচ্ছে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। প্রথমেই দেখে নিই আজকের লেকচারের পর আমরা কি শিখতে পারবো। আজকের লেকচারটা থেকে আমরা শিখতে পারবো অর্থের সময় মূল্য কাকে বলে, অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি, বাট্টাকরণ এবং চক্রবৃদ্ধিকরণ কি এবং তার সূত্র, রুল 72 কি এবং সুযোগ ব্যয় কি, এবং সর্বশেষ আমরা একটি গণিত দেখাতে চেষ্টা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি ক্লাস 8-এর কথা মনে করতে পারো? যেখানে লেখা ছিল শায়েস্তা খানের আমলের কথা মনে আছে, যেখানে 8 আনায় 1 বস্তা চালে পাওয়া যেত। অথবা মনে করে দেখো তুমি ছোটবেলায় কত টাকা দামের চকলেট খেতে, 5 টাকা, 10 টাকা। এখন কি ওই দামে সে একই চকলেটটা খেতে পারো? আমার মনে হয় পারো না, কারণ আমিও পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে অর্থের সময় মূল্য। এই যে সময়ের সাথে সাথে তুমি একই জিনিস আগে যে টাকা দিয়ে কিনতে পেতে এখন কিন্তু তা পারছো না, বা ভবিষ্যতে এই একই টাকায় কিন্তু তুমি তা পারবে না। কারণটা কি? কারণটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞাটা এক বাক্যে বলার চেষ্টা করি। অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন। এখানে দুটি শব্দ তোমাকে অবশ্যই লিখতে হবে, একটা হচ্ছে সময় এবং অন্যটি হচ্ছে অর্থের মূল্য। এই দুটি ওয়ার্ড, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার অর্থের সময় মূল্য। সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন অর্থের মূল্যটা বাড়বে অথবা কমবে সেটাই হচ্ছে তোমার অর্থের সময় মূল্য। যেমন ধরো এখন হচ্ছে 2020 সাল, 2020 সালে এই কলমটি মনে করো আমি 50 টাকাতে কিনতে পেরেছি। অবশ্যই 2040 সালে এই কলমটি কিন্তু আমি সেম প্রাইসে কিনতে পারবো না। তার সম্পূর্ণ কারণ হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, অর্থের সময় মূল্য আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বলতে পারো ফিনান্স যে বিষয়টি এটি মূল ভিত্তির অন্যতম একটা ভিত্তি হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, এই চ্যাপ্টারটি। তো আমরা এই চ্যাপ্টারটি কেন এত গুরুত্ব দিয়ে পড়বো, তার কারণ হচ্ছে বোর্ড এক্সামে অবশ্যই 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 এই চ্যাপ্টার থেকে সৃজনশীল একটি প্রশ্ন দিয়েই থাকে, এবং নৈবিত্তিকের জন্য 3 থেকে 4 মার্কস পর্যন্ত চলে আসে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টারটি তোমার ভ্যালু কত ক্রিয়েট করতে পারে, অ্যাটলিস্ট 10 অথবা 12 to 13। সুতরাং বুঝতেই পারছো এই চ্যাপ্টারটির প্রয়োজনীয়তা কতটুকু। ওকে, এখন চল আমরা নেক্সট পোর্শনে চলে আসি, সেটি হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ অর্থের বর্তমান যে মূল্য সেটি হচ্ছে বর্তমান মূল্য। আজকে 50 টাকার এই মুহূর্তে 50 টাকার যে মূল্য সেটি হচ্ছে 50 টাকার বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালুকে আমরা সংক্ষেপে প্রকাশ করি পিভি দ্বারা। প্রেজেন্ট ভ্যালুকে আমরা সংক্ষেপে প্রকাশ করি পিভি দ্বারা। প্রেজেন্টের পি আর ভ্যালুর ভি। এই সূত্রটা হচ্ছে AB divided 1 plus I to the power n। এটা কিন্তু তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে তোমরা ক্লাস 8-এই সাধারণ গণিতে এই সব অঙ্ক কিন্তু তোমরা করে এসেছো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য হচ্ছে একটি জিনিসের বা যে কোনো অর্থের টাকার ভবিষ্যতে যে মূল্যটা হবে সেটাই হচ্ছে তার ভবিষ্যৎ মূল্য। এটা নির্ভর করবে সময়ের উপর। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, একে আমরা
আমরা প্রকাশ করব এফ বি দ্বারা, ফিউচার এফ ভ্যালুর বি, এফ বি। এটা সূত্র হচ্ছে পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই দুটো সূত্রই কিন্তু তোমরা ক্লাস 8 এ করে এসেছো, ওই ক্লাস 8 এর পড়াটা একটু রিভিউ করলে চলবে। ওকে, এবার চলে আসো বাট্যাকরণ কাকে বলা হয়। বাট্যাকরণ হচ্ছে ভবিষ্যতে তুমি যে টাকাটা পাচ্ছ তার বর্তমান মূল্য কত হবে। ভবিষ্যতে তুমি যে পরিমাণ টাকাটা পাবে তার বর্তমান মূল্য কত। ধরে নাও তোমার বন্ধু তোমাকে বললো যে 5 বছর পর তোমাকে সে 10,000 টাকা দিবে। এখন 2020 সালে সে 5,000 টাকার দাম কত, সেটাই হচ্ছে তোমার বাট্যাকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ কি? চক্রবৃদ্ধিকরণ হচ্ছে সুদ আসলের উপর যখন সুদ ধরা হয় সেটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধিকরণ। সুদ আসলের উপর যে সুদ ধরা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। মনে করো আজকে 2020 সালে তুমি 100 টাকা ধার নিয়েছো, 2030 সালে ধরো ওই টাকাটা হয়ে গেল 110 টাকা, তাহলে সুদের পরিমাণ কত হচ্ছে? 10 টাকা। যখন তোমার চক্রবৃদ্ধি হবে 2040 সালে তোমার এই আসল টাকার উপর হবে না, তোমার হবে সুদ আসলের উপর, অর্থাৎ 110 টাকার উপর সুদ হবে। কিভাবে এই অঙ্কগুলি আমরা করব সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। আচ্ছা, তো চক্রবৃদ্ধিকরণ কাকে বলা হয়? চক্রবৃদ্ধিকরণ হচ্ছে সুদ আসলের উপর যখন সুদ গণনা করা হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণটা খুব ভালোভাবে দেখবে, কারণ এ বোর্ডে এই চক্রবৃদ্ধিকরণটা অনেকবার এসেছে। আচ্ছা, এবার চলে আসে রুল 72 কাকে বলা হয়। রুল 72, রুল 72 হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেখানে নির্ণয় করা হয় কত সময় পর অথবা কত পার্সেন্ট সুদের হারে একটি নির্দিষ্ট টাকা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ তুমি একটি ডিম মনে করো বালিশের নিচে রাখলে, সকালে এসে উঠে দেখলে 2টা ডিম, কিভাবে হয়ে গেল? এটাই হচ্ছে রুল 72। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত পার্সেন্ট হারে অথবা কত সময় পরে দ্বিগুণ হয়ে যাবে সেটি হচ্ছে রুল 72। মনে করো তুমি 10,000 টাকা জমা করলে, ঠিক 10,000 টাকা কত বছর পর অথবা কত পার্সেন্ট সুদের হারে তুমি 20,000 টাকা পেয়ে যাবে, সেটি হচ্ছে রুল 72। এরপর চলে আসো সুযোগ ব্যয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুযোগ ব্যয় কাকে বলা হয়? সুযোগ ব্যয়, এটা ইংলিশ বলা হয় অপরচুনিটি কস্ট। এটা আমাদের ফিনান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পঞ্চম মধ্যে আমরা এটা আবার পাবো। সুযোগ ব্যয় হচ্ছে তোমার কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা একটি প্রকল্পে বিনিয়োগ না করে অন্য একটি প্রকল্পে বিনিয়োগ করলে কত টাকা তুমি লস করলে, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে পরিষ্কার করি। মনে করো তোমার কাছে 10,000 টাকা আছে, তোমার কাছে আছে 10,000 টাকা, তোমার কাছে আছে প্রজেক্ট এ, প্রজেক্ট বি। তোমার কাছে দুইটি প্রজেক্ট আছে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। তুমি প্রজেক্ট এ তে টাকা যদি বিনিয়োগ করো তাহলে প্রজেক্ট বি তে বিনিয়োগ করতে পারবে না, অথবা প্রজেক্ট বি তে বিনিয়োগ করলে প্রজেক্ট এ তে বিনিয়োগ করতে পারবে না। মনে করো প্রজেক্ট এ তে যদি তুমি বিনিয়োগ করতে তাহলে তুমি পেতে 50,000 টাকা, প্রজেক্ট বি তে যদি তুমি বিনিয়োগ করতে তাহলে পেতে 60,000 টাকা। তাহলে তুমি কোনটাতে বিনিয়োগ করবে? আমার মনে হয় অবশ্যই তোমার উত্তর হবে 60,000 টাকা, কারণ 50,000 টাকার চেয়ে 60,000 টাকাটা বেশি। তো এই যে তুমি 10,000 টাকা প্রকল্প বি তে বিনিয়োগ করলে, এর ফলে কিন্তু প্রকল্পে এতে বিনিয়োগ করতে পারছো না, তার ফলে তুমি কত টাকা লস করলে? এই 50,000 টাকা। একেই বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য একটি প্রকল্প থেকে আর্নিং বা আয় যখন তোমার হাত থেকে চলে যায়, হাতছাড়া হয়ে যায়, তখন সেটিকে বলা হয় সুযোগ ব্যয়। চলো এখন আমরা কিছু গণিতের মাধ্যমে এই চ্যাপ্টারটিকে আলোচনা করার চেষ্টা করি। লক্ষ্য করো, এখানে আমি 1 নম্বর দিয়েছি, তোমরাও এভাবে 1 নম্বর দিয়ে অঙ্কগুলা করবে এবং অঙ্কগুলাকে অবশ্যই অনুশীলন করার চেষ্টা করবে। আচ্ছা, অঙ্কে চলে আসি। 1 নম্বর অঙ্ক, মিস্টার এক্স 1 লক্ষ টাকা 10 বছরের জন্য 10% হারে ব্যাংকে জমা রাখতে চান। মেয়াদ শেষে তিনি ব্যাংক হতে কত টাকা পাবেন? এখানে লক্ষ্য করো, কত টাকা রাখবে? 1 লক্ষ টাকা। কত বছরের জন্য? 10 বছরের জন্য। কয় পার্সেন্ট হারে? 10% হারে। ওকে, এখন আমরা তো অলরেডি সূত্র পেয়েছি দুটি, একটা হচ্ছে এফবি এর জন্য আর একটা হচ্ছে পিবি এর জন্য। তো আমরা কোন সূত্রটা বসাবো?
এর জন্য কিছু শর্টকাট তোমাদের বলে দিই। এফবি ভবিষ্যৎ, বলতো বাংলায় ভবিষ্যৎ অর্থে আমরা কি কি ধরনের শব্দ ব্যবহার করতে পারি? কত পাবো, কিভাবে হবে, অর্থাৎ যে ধরনের বাক্যগুলা তোমাকে এই ধরনের ফিল দেয় যে এই টাকাটা বা এই জিনিসটা এখনো হয়নি, হবে in near future or in the long term future the accent will be happen, অর্থাৎ যে জিনিসটা এখনো হয়নি হবে, সেটা হবে তোমার ফিউচার ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু কোনটা হবে? যেটা এখন বর্তমান হয়ে গেছে, তিনি এসেছেন, আমি পেয়েছি, আমি করেছি, প্রেজেন্ট ভ্যালু। আমি করব, ফিউচার ভ্যালু। আমি পাবো, ফিউচার ভ্যালু। ওকে, একটা শর্টকাট বলে দিই, যেটা ফিউচার হবে না সেটাই প্রেজেন্ট ভ্যালু। ওকে, এবার অঙ্কে চলে আসে, এটা কি হবে? ফিউচারে বসাবো নাকি প্রেজেন্টে বসাবো? দেখো আমাদের লাস্টের ওয়ার্ডটা কি ছিল? পাবেন। তো স্টুডেন্টস, পাবেন এটা কি প্রেজেন্ট ফিল দেয় তোমাদের নাকি ফিউচার ফিল দেয়? আমার মনে হয় এটা তোমাদের ফিউচার ফিল দেয়। তো এটা হচ্ছে ফিউচার ভ্যালুতে বসবে। ফিউচার ভ্যালু সূত্র কি? PV 1 plus I to the power n। PV 1 plus I to the power n। এখানে PV মানে জানো কি? PV মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু টাকাটা কত? 1 লক্ষ টাকা। সূত্রের 1, সূত্রের প্লাস I মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের প্রথম ওয়ার্ডটা কি? ইন্টারেস্টের প্রথম ওয়ার্ডটা হচ্ছে I, এইজন্য আমরা এটা উল্লেখ করি I দ্বারা। n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্স, নাম্বার, ওই নাম্বারের nটা হচ্ছে সংক্ষেপে n লেখে। তো এখন আমরা এই অঙ্কের ভ্যালুগুলোকে ফর্মুলাতে পুট করি। এখানে দেখো PV এর মান কত? PV এর মান হচ্ছে 1 লক্ষ টাকা। সূত্রে 1 প্লাস I এর ভ্যালু কত? 10%, অর্থাৎ সুদের হার 10%। 10 ডিভাইডেড বাই 100। তোমাদের মনে আছে নিশ্চয়, পার্সেন্টেজ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, সেজন্য আমি লিখেছি 10 ডিভাইডেড বাই 100। তো এটা তুমি যদি করো, তাহলে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে এটার মান এসেছে 0.1। আচ্ছা, n এর মান কত? দেখো এখানে তোমাকে কত বছরের জন্য বলা হয়েছে। নাম্বার অফ ইয়ার্স ইজ দ্য 10 ইয়ার্স। তো তুমি এখানে লিখবে 10, তারপর যেটা করবে 1 প্লাস 0.10, তখন তুমি লিখবে 1.10, আর এখানে ভ্যালু হচ্ছে 10। তারপর আচ্ছা, 1.10 টু দি পাওয়ার n কিভাবে করবে অঙ্কটাকে? তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, এটা কালে ভদ্র হলেও কিনে নিতে হবে তোমাকে। মনে করো এখানে 1 লক্ষ টাকা আছে, তোমরা জাস্ট এইটাকে প্রেস করবে, দেখতে পাচ্ছ? এটাকে প্রেস করে তোমার যেখানে ভ্যালু দেওয়া থাকবে 10 অথবা 15, যাই হোক, এটাকে প্রেস করে ওই মানটা দিয়ে ইকুয়াল চিহ্ন দিলেই তোমার ভ্যালুটা বেড়ে চলে আসবে। তো আমাদের এখানে 1 লক্ষের সাথে 2.59 কে গুণ করলে আমরা পাবো 2,59,374 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব আরো অঙ্ক করার জন্য। ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।